আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। লঘুচাপ ও ভারী বৃষ্টিতে উত্তাল দক্ষিণাঞ্চল, বিপদসীমার উপরে 9টি নদ নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল, 4 বন্দরে 3 নম্বর সতর্কতা। বন্যা পরবর্তী জরিপের পর ক্ষতিগ্রস্তদের সহায়তা, চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি আছে। পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার, চট্টগ্রামে অর্থমন্ত্রী। যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। টানা বৃষ্টি ও বন্যার অজুহাতে চড়া সবজির বাজার, বেড়েছে ডিমের দর, 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগি, বেড়েছে মাছের দামও। অতিরিক্ত বৃষ্টি আর বন্যার কারণে দামটা বাড়ছে, আর লাল ডিমের দাম প্রচুর বাড়ছে। ব্রয়লারটা অনেক বেশি ছিল, এখন 180 টাকা চলে। সংবিধান সংস্কার নয়, সংশোধনের কথা বলা হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাইকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার বানানো উচিত নয়। বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে উত্তেজিত করবার চেষ্টা করছেন। জনগণের চেয়ে ভালো তো আপনার আর কেউ বোঝে না। এবং এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি অবাক করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোল্ডেন বুট আর বল একসাথেই পেতে পারেন মেসি। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লঘুচাপ ও ভারী বৃষ্টিতে উত্তাল দক্ষিণাঞ্চল, কীর্তনখোলা সহ 9টি নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল, তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। এদিকে পায়রা সহ দেশের 4টি বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল থাকায় গভীর সমুদ্র থেকে পটুয়াখালীর রাঙাবালি ও গলাচিপার ঘাটে ফিরেছে শত শত মাছ ধরার ট্রলার। বারবার বৈরী আবহাওয়ায় কর্মহীন হয়ে চরম লোকসানে উপকূলের জেলেরা। অন্যদিকে উজান থেকে নেমে আসা বন্যার পানির তীব্র ঘূর্ণিস্রোতে ভোলার ইলিশা লঞ্চঘাটের সিসি ব্লক বাঁধে ধস নেমেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং ঘাট রক্ষায় তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া হচ্ছে ঢাকামুখী লঞ্চঘাটের পল্টন ও জেটি। সার্বক্ষণিক নজরদারির কথা জানিয়েছে প্রশাসন। দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যার মতো যে কোনো বিপর্যয়ে জনগণের পাশে থাকার কথাও জানান তিনি। শুক্রবার কক্সবাজারের চকরিয়ায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে এসব কথা জানান। এদিকে বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সরকার সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়ায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি, সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বেড়িবাঁধ মেরামতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মানুষের আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র সহ অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টির চেষ্টা করেছে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে চট্টগ্রামের পতেঙ্গায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের চলমান ত্রাণ কার্যক্রম পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। যাদের বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং স্বাস্থ্য সেবা, যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেই জন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে। অপরদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের আগামী 1 মাস সব ধরনের ঋণের কিস্তি আদায় বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শুক্রবার সকালে বান্দরবনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি। আমাদের নারী উদ্যোক্তারা অনেক সময় এনজিওদের থেকে কিছু ক্ষুদ্র ঋণ নেন, যেটার কিস্তি মাসে মাসে দেওয়া লাগে।
তো আমাদের সরকারের পক্ষ থেকে আপাতত এই 1 মাসের কিস্তি এবং সুদসহ মওকুফের ব্যবস্থা করা হয়েছে। সাকিব আল হাসান, RTV। কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলার কৃষিতে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। পটুয়াখালীতে নষ্ট হয়েছে রোপা আমনের বীজতলা। এতে ক্ষুব্ধ কৃষকরা সড়ক কেটে পানি নামানোর চেষ্টা করায় বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গায় অতিবৃষ্টিতে নির্ধারিত সময়ের আগেই পাট কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে বেড়েছে উৎপাদন খরচ, দেখা দিয়েছে লোকসানের শঙ্কা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দেশের দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীতে গত 4 থেকে 11 জুলাই 458.11 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে জেলার গলাচিপা উপজেলার প্রায় 1200 একর রোপা আমনের বীজতলা পানিতে তলিয়ে যায়। স্লুইস গেট সহ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সৃষ্ট জলাবদ্ধতায় পচন ধরেছে রোপা আমনের বীজতলায়। দিশেহারা কৃষকরা পানি নামাতে বাধ্য হয়ে গলাচিপা উপজেলার আঞ্চলিক মহাসড়কের কয়েক জায়গায় কেটে দেন। এতেও নামেনি পানি, উল্টো যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দূরপাল্লার যানবাহন চালক, যাত্রী সহ স্থানীয়রা। মুখ খোলা করে দিলে পানি বাইরে নি, হাতে পানি বাইরে না স্যার, তো কৃষক মরতে আছে বর্ষার বৃষ্টিতে, বীজ করতে পারতে আছে না, এই কারণে ধান কাটা হয়েছে। গাড়ি ঠিক মতো চলে না, এই যে হিন্দাই হয়ে যায়, ভেঙে যায়। দ্রুত সড়ক মেরামত ও বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছে স্থানীয় LGED বিভাগ। আমাদের কাছ থেকে এটা অনুমতি নাই বা স্থানীয় উপজেলা প্রশাসনের কাছ থেকেও নাই আমার জানা মতে। বিষয়টি আমরা খতিয়ে দেখব, দেখে যদি রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমরা এটা মেরামত করার ব্যবস্থা। অতিবৃষ্টির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের শীর্ষ পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরেও। জমিতে পানি জমে থাকায় নির্ধারিত সময়ের আগেই পাট কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে একদিকে ফলন কমার আশঙ্কা, অন্যদিকে শ্রমিক সংকটে মজুরি বাড়ায় লোকসানের শঙ্কায় দিন কাটছে চাষিদের। আমরা বিপদগ্রস্ত, যে টাকা ব্যয়বহুল হইতেছে, পাটের ফলন নাই। পাট যতটুকু উঁচু হওয়ার কথা ছিল উঁচু হয় নাই, এই কারণে পাটটা কেটে নেওয়া লাগবে, এর জন্য হয়তো ফলন হইব না বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সরকারিভাবে যে অনুদানের ব্যবস্থা যদি আমরা সরকার থেকে পাই তাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। পাশাপাশি আমাদের সরকারের যে সদিচ্ছা আছে, পাটের যে দাম এটা যদি বৃদ্ধি করা যায় তাহলে আমাদের কৃষক লাভবান হবে। সরকারি সহায়তা ও পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন জেলার পাট চাষিরা। সুলাইমান কবির, RTV। টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে চড়া সবজির বাজার, বেড়েছে ডিমের দামও। কেজিতে 20 টাকা বেড়ে 170 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। দাম বেড়েছে দেশি মাছেরও। অপরিবর্তিত গরু ও খাসির মাংস। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। গেল কয়েকদিনের বৃষ্টিতে বাজারে কমেছে পণ্যের সরবরাহ, আর তাতেই বেগুনের কেজি 120 টাকা। বরবটি ছাড়িয়েছে ডাবল সেঞ্চুরি, 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। সপ্তাহখানেক আগের 60 টাকার শসা বিক্রি হচ্ছে 200 টাকায়। ঝাল বেড়েছে মরিচের। গত সপ্তাহে ছিল মরিচ 100 টাকা, এই সপ্তাহে মরিচ 160 টাকা। তা গত সপ্তাহের তুলনায় দাম বাড়ছে কেজি 60 টাকা। আগে তো 500 টাকার বাজার কিনলে একটা ব্যাগ ভরে নিয়ে গেছে, 2000 টাকা নিয়ে আসছি, আমি মনে হয় সবগুলো বাজার করে নিয়ে যাইতে পারবো না। সপ্তাহের ব্যবধানে সবজির এমন চড়া দামে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। যদিও বন্যা ও বৃষ্টির অজুহাতে দাম বৃদ্ধির কথা বলছেন বিক্রেতারা। খেতে আবার আপনার সবজি নষ্ট হয়ে গেছে, মানে একটা খেতে যদি মনে করেন 20 মণ সবজি ওই জায়গায় 5 মণও বাই করতে পারতেছে না, এখন বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। আমার তো মনে হয় যে একটা সিন্ডিকেটের বিষয়, এটা অলওয়েজ হয়ে আসছে যে হ্যাঁ একটা দাম হঠাৎ করে বেড়ে গেছে, এটা নামাইতে অনেক কষ্ট হয়। গরিবের আমিষের চাহিদা পূরণের অন্যতম ডিমের দামে পড়েছে প্রভাব। চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। অতিরিক্ত বৃষ্টি আর বন্যার কারণে দামটা বাড়ছে, আর লাল ডিমের দাম প্রচুর বাড়ছে। ব্রয়লারটা অনেক বেশি ছিল, এখন 180 টাকা চলে, আর সোনালিটা চলে 300 টাকা, 320 টাকা এমন। আরেকটা আছে হাইব্রিড একটা মুরগি, সোনালির মতোই সেম দেখতে এরকমই, ওটা হলো 280 টাকা। সাধারণ চাল, ডাল ও তেলের দাম না বাড়লেও সুগন্ধি ও চিনিগুড়া চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। মিনিকেট যেটা রেগুলার চলে 28 যেটা, এটা এখন কমে, যেমন আপনার 28 49 টাকা 50 টাকা চলতেছে। বাড়তি দাম হচ্ছে চিনিগুড়া যেহেতু এক্সপোর্ট হচ্ছে, এই জন্য একটু বাড়তি চলছে। বন্যায় নদী ও হাওরের পানি বৃদ্ধির প্রভাব পড়েছে দেশি ও নদীর মাছে। ক্রেতাদের প্রত্যাশা সবসময় বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ থাকবে কর্তৃপক্ষের। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা।
জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এ অভিযোগ করেন তিনি। বলেন, ৩১ দফার মতোই স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার। জুলাইকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বানও জানান তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। রাষ্ট্রবিজ্ঞানের আলোয় আলোকিত এক প্রজ্ঞাবান মানুষ ছিলেন প্রফেসর এমাজউদ্দিন আহমেদ। উদার গণতন্ত্র, সাংবিধানিক শাসন ও জাতীয় চেতনার প্রশ্নে তার অবস্থান ছিল অবিচল। দেশের অন্যতম সেই প্রাজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণসভার আয়োজন করে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি। জাতীয় প্রেস ক্লাবে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে শ্রদ্ধায় প্রফেসর এমাজউদ্দিন আহমেদকে স্মরণ করেন বক্তারা। তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে জুলাইকে ক্ষমতার রাজনীতির হাতিয়ার বানানোর চেষ্টা করছে বিরোধী দল। তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে উত্তেজিত করবার চেষ্টা করছেন। যে বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হয়। জুলাই বিপ্লবের চেতনাকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা ইশতেহারের মতো স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। সুতরাং আমাদের যেটা জনগণ আমাদেরকে যে ভোট দিয়েছে, ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল, সেই ম্যানিফেস্টোতে আমরা 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সুতরাং ওই জায়গায় কোনো রকমের কোনো আপনার বিভ্রান্তি কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। মতের ভিন্নতা থাকলেও বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান মির্জা ফখরুল। আমরা ডেমোক্রেসি থাকি, বিভাজনের রাজনীতি না করি। শামীম চৌধুরী, RTV, ঢাকা। শিশু, কিশোর ও তরুণ হত্যার পর শেখ হাসিনার ক্ষমা হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর যাত্রাবাড়িতে ১৭ জুলাই যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে একথা বলেন। এ সময় রিজভী বলেন, যে রক্তপাত হয়েছে তারপর শেখ হাসিনার দেশে ফিরে রাজনীতি করার সুযোগ থাকতে পারে না। তিনি বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাইদের মৃত্যুর পর সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলন। পরে যাত্রাবাড়ি, শনির আখড়া, রায়েরবাগ সহ বিভিন্ন এলাকায় গুলিতে বহু মানুষ নিহত হন। শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির মানুষ আন্দোলনে অংশ নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। এবং যাদের হত্যাকারী, তরুণ হত্যাকারী, তার মাপ হবে কি করে? আমি তো সেই মাপ কিভাবে তার সেই মাপ হবে? ফ্যাসিস্টের পতন হলে পরে তাকে ফেরত আনা যায় না। যে রক্তের আলপনা সে এঁকেছে, সেই রক্তের আলপনা মারিয়ে আবার সে এদেশে রাজনীতি করবে, এটা কি করে সম্ভব? সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার তড়িঘড়ি না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। তাকে নিরাপদে রেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তার মাধ্যমে পলাতক বাকি আসামিদের খুঁজে বের করা সহ সুষ্ঠু তদন্তে স্বাধীন কমিশন করা প্রয়োজন বলেও মনে করেন এ সম্পাদক। আরও জানাচ্ছেন AR বাদল। ১৯৮১ সালের মধ্যরাত চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা কর্মকর্তার আগ্নেয়াস্ত্র গর্জে ওঠে। হত্যা করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। ঘটনার ৪৫ বছর পর ধরা পড়ে হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। যেহেতু তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তাই বিচারের জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর মেজর মোজাফফর সহ
অন্যরা কোথায় পালিয়েছিলেন জানান বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। মেজর মুজাফফর কোর্ট মার্শাল হওয়ার আগেই মানে কোর্ট অফ ইনকোয়ারি যখন চলছিল তখন ভারতে পালিয়ে যান। তার সাথে ও সময় আরো একজন অফিসার ভারতে পালিয়েছিলেন, মেজর মঈন, উনি এখন কানাডায় আছেন। তারপরে ক্যাপ্টেন একজন ছিলেন, উনিও পালিয়ে যান ভারতে। আরেকজন মেজর খালেদ, উনি যান ব্যাংককে। মেজর মোজাফফর হোসেনের বিচার তাড়াহুড়ো করে করা ঠিক হবে না বলে জানান এই সম্পাদক। তড়িঘড়ি বিচার করে সেটা থেকে বিচারের আগে এই জিনিসগুলো, তথ্যগুলো বের করাটা গুরুত্বপূর্ণ। তার কারণে এই সুযোগ ৪৫ বছর পরে পাওয়া গেছে, সুতরাং এটা হারানো যাবে না। এ বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনের তাগিদ দেন আবু রুশদ। মিসিং লিঙ্কগুলো যে এগুলো খুঁজে বের করা, তদন্ত করে আপনার একটি স্বাধীন তদন্ত কমিশন করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাই থাকবে এবং তার মাধ্যমে খুঁজে বের করা যে তখন আসলে কি ঘটনাগুলো ঘটেছিল। তার কারণ যারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল, এই ষড়যন্ত্র পাকিয়েছিল, তাদের বেশিরভাগ মারা গেছে। এখন হয়তো একজন দুজন বাকি, মানে আমি পাচ্ছি যে হয়তো দুজন বেঁচে আছেন, একজন মেজর মুজাফফর আর একজন মেজর মঈন। সুতরাং মেইন লক্ষ্য হবে তাকে নিরাপদে রেখে সুষ্ঠু তদন্ত করে তার কাছ থেকে এই মিসিং লিঙ্কগুলো বের করা। একমাত্র তদন্তের মাধ্যমেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মূল ঘটনা উঠে আসবে বলেও মনে করেন তিনি। আর বাদল, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।